হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম দুর্দান্ত এবং মজাদার একটি ভিডিও। তাই ভিডিওটি শেষ অবধি দেখবেন, আশা করি মজা পাবেন। তো চলো ভিডিওটি শুরু করি। এই গল্পটি আমার এক খালাকে নিয়ে। খালার নাম সুবর্ণা। সুবর্ণা খালা আমার মায়ের বান্ধবী হলেও বয়সে সুবর্ণা খালা মায়ের অনেক ছোট। সুবর্ণা খালার সাথে পরিচয় আমার ছোট ভাইয়ের স্কুল থেকে। সেই 2012 সালে আমার ছোট ভাই ও সুবর্ণা খালার একমাত্র ছেলে তুহিন ক্লাস 2তে রাহিমগঞ্জ গভর্নমেন্ট বয়েজ স্কুলে ভর্তি হয়। সেই থেকে খালা ও আরও কয়েকজনের সাথে মার পরিচয়। সেখান থেকেই আজ আমাদের দুই পরিবারের বন্ধুত্ব এত গভীর যে মা সুবর্ণা খালাকে বোন মনে করেন। সেখানকে স্কুল থেকে আনতে গেলে খালার সাথে আমার প্রায় দেখা হতো। সালাম দেয়া, কেমন আছেন, এই পর্যন্তই আলাপের বেশি কখনো কিছু নিয়ে আলাপ হয়েছে কিনা আমার মনে পড়ে না। কিন্তু খালাকে আমার বরাবরই ভালো লাগত। খুব ছিমছাম, কখন চোখে লাগে এমন পোশাক পরতে দেখি নাই, গাঢ় লিপস্টিক দিতে দেখি নাই, এমনকি অনুষ্ঠানেও খুব সাজুগুজু করতে দেখি নাই। তাও ভালো লাগত কারণ খালা দেখতে অনেক সুন্দর। 5 ফুট 2 ইঞ্চি লম্বা, সাধারণ ছিপছিপে মেয়েদের মতো। এখন যে 30-এর উপরে বয়স হয়ে গেছে তাও দেখতে খুব সুন্দর। তবে এখন একটু পেটের দিকে মেদ জমেছে, তাও ভালো করে বোঝা যায় না। খালাকে নিয়ে আমি কখনো খারাপ চিন্তা করি নাই। এমন মানুষের দিকে তাকালে আসলে খারাপ চিন্তা মাথায় আসে না। তবে তাকে দেখলেই আমার মনে হতো আমি এমন একটা বউ চাই। কিন্তু এর বদলে যাকে পেলাম তা আর তোমাদের বলার মতো না। খালার সাথে সবচেয়ে বেশি সময় কাটিয়েছি 2014-তে, আমার ছোট বোনের বিয়ের সময়। খালা আমার বোনের গায়ে হলুদের সবকিছু নিজের হাতে করেছেন, স্টেজ সাজানো থেকে খাবার দাবার সবকিছু। সেই জন্য তার সাথে অনেক জায়গায় যেতে হয়েছে। ওই 2 দিন আমাদের মধ্যে অনেক কথাবার্তাও হয়েছে। তখন আমার গার্লফ্রেন্ড ছিল, এটা সে কি করে যেন বুঝে যায়। এটা নিয়ে খালা আমাকে অনেক কথা বলতো। শুধু একটা ব্যাপার ছিল, আমাদের মাঝে চোখে চোখে একটা কেমন ব্যাপার ছিল। খালা আমার চোখের দিকে তাকালেই চোখ সরিয়ে নিতেন, আর মাঝে মাঝেই লক্ষ্য করতাম তার মুখে একটা মুচকি হাসি। আমি আগে কখনো এই সব বিষয়ে গুরুত্ব দেই নাই। এখন ঘটনা বর্ণনা করতে গিয়ে আমি আসলে বুঝতে পেরেছি আমাদের মাঝে একটা রসায়ন সবসময় কাজ করত। আমার বোনের বিয়ের কয়েক মাস পরেই ফারুক আঙ্কেল, খালার জামাই, এর হিলি বর্ডারে পোস্টিং হয়ে যায়, আর তারা পরিবারের সবাই চলে যান ঢাকা থেকে। 2018-তে তুহিনের এসএসসি পরীক্ষা শেষ হবার পর কলেজে ভর্তি করতে খালা তুহিনকে নিয়ে ঢাকায় চলে আসেন। সেই বছর আমার বিয়েতেও খালা অনেক সাহায্য করেন। সবকিছুই তার নজরদারিতে ছিল। সবচেয়ে মজার কথা মনে পড়ে, আমাদের বাসর রাত হয় হোটেলে। খালা আমাদের হোটেলে দিয়ে আসতে যান। আসার সময় আমার কানে কানে বলে দেন, লাগেজের উপরের পকেটে আছে, হাত দিলেই পাবা। আমি তখন ব্যাপারটা বুঝতে পারি নাই। লাগেজ খুলে পকেটে হাত দিয়ে দেখি 2টা প্যাকেট। তারপর আমার ছাড়াছাড়ির পরে খালার সাথে অনেকবার কথা হয়। মেয়েদের মন মানসিকতা কেমন হয়, কখন কি করতে হয় তা বোঝানোর চেষ্টা করতেন। সে সময় মানসিকভাবে আমি তার উপর অনেকটাই নির্ভরশীল হয়ে যাই। খালার সাথে আমাদের দাম্পত্য সমস্যা নিয়ে অনেক আলোচনা করি। মাও অনেকটাই আশ্বস্ত বোধ করত খালার সাথে আমার এসব শেয়ার করার বিষয়ে। কারণ মা খালার কাছ থেকে জানতে পারত আমার মনে অবস্থা। আমি ছাড়াছাড়ির পর অনেক মেয়ের সাথে অনলাইনে কথা বা বাইরে দেখা করতাম, এটারও অনেক অংশ জানতেন। উনি অনেকবার না করেছেন এসব থেকে যেন দূরে থাকি। এদের মাঝে খালার অন্য এক বান্ধবীর বোনও ছিল, যার সাথে আমি কয়েকবার করি। গত বছর সেই মেয়ের বাসা থেকে বিয়ের জন্য প্রস্তাব দেয়ার একটা পায়তারা করা হয়, কিন্তু খালা কি বলে যেন ফিরিয়ে দেন। এই হলো খালার সাথে আমার রিলেশন। এর বাইরে আমি কোনোদিন কিছু ভাবি নাই, কিছু হবার কোনো সুযোগ ছিল এমন আভাসও পাই নাই। যাক, অনেক ইতিহাস বলে ফেললাম, এবার মূল গল্পে যাওয়া যাক। কিছুদিন পর আমি মায়ানমার চলে আসি। মায়ানমারেও আমাদের মতো নববর্ষ পালন করে, তবে তাদেরটা একটু ভিন্ন এবং আরও অনেক বড়। আমাদের তো একদিন পালন করি, পহেলা বৈশাখ বা 14 এপ্রিল, কিন্তু মায়ানমার এই উৎসব 5 দিন ব্যাপী। ওদেরটার নাম থিনজিয়ান। এই উৎসবের মূল আকর্ষণ পানি খেলা ঘিরে। আমাদের পাহাড়িরাও এভাবে নববর্ষ পালন করে। এপ্রিলে আমি মায়ানমার ছিলাম, তখন আমি আমার কলিগদের সাথে ম্যান্ডালে যাই এই পানি উৎসবে অংশ নিতে। সেখানে এই উৎসব সবচেয়ে আড়ম্বরতার সাথে পালিত হয়। আমি গত বছর 2 দিন ছিলাম এবং মাকে প্রায় ভিডিও কল দিয়ে দেখাতাম। একদিন খালা আমাদের বাসায় আসে, তখন মা ভিডিও কল করে বলে, নাও সুবর্ণা খালা দেখতে চায় তোমাদের উৎসব। তাকে অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখাই। তখন খালা বলে যে আগামী বছর আমরাও যাব। আমি বললাম অবশ্যই।
যদি সুযোগ হয় অবশ্যই আসবেন। এরপর জুন মাসে আমার ডিভোর্স এর ফর্মালিটি সম্পন্ন হয়। তখনও খালা আমাকে দেনমোহরের টাকা পরিশোধের জন্য ধার দিয়ে সাহায্য করেন। সব মিলিয়ে খালার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। গত বছর ফেব্রুয়ারির শেষ দিকে প্রায় 6 মাস পর আমি বাংলাদেশে যাই। একদিন সন্ধ্যায় অফিস থেকে বাসায় এসে দেখি খালা এসেছেন। আমাকে দেখেই খুব মিষ্টি করে একটা হাসি দিয়ে বলেন, কেমন আছো সাব্বির? ভালো আছি খালা, আপনি কেমন আছেন? ভালো কি করে থাকি বলো, তুহিন মালয়েশিয়া চলে গেল পড়াশোনা করতে, আর তোমার আঙ্কেল ও তার কাজে ঢাকার বাইরে থাকে। একা কি করব, তাই তোমার মাকে জ্বালাইতে চলে আসি। এরপর নানান কথার মাঝে হঠাৎ জিজ্ঞেস করেন, তুমি আবার কবে যাচ্ছ? মার্চের 17 তারিখ। তাহলে তো নববর্ষের সময় সেখানে থাকবা। জি খালা। খালার সাথে সাথে বলে বসল, এবছর আমি যাব। তাইলে তো খুবই ভালো হয়। যাইতে হইলে এখন থেকেই ভিসা প্রসেস করতে হবে। কিন্তু সাথে সাথে আঙ্কেলকে ফোন দিল। কিন্তু আঙ্কেল বলল তার নাকি এপ্রিলের মাঝামাঝিতে মন্ত্রণালয়ের কি কাজ আছে, সে পারবে না। খালার মুখ গোমরা হয়ে গেল। আমাকে বলল, দেখ অবস্থা, কতদিন কোথাও ঘুরতে যাই না, আর তার কাজের এমন একটা অবস্থা, তাকে কিছু বলাও যায় না। আমি বললাম, আপনি চলেন, তুহিনকে মালয়েশিয়া থেকে আসতে বলব, সেখান থেকে মায়ানমারের প্লেনের ভাড়া অনেক কম। তখন আমার ছোট ভাই এসে বলে, তাহলে আমিও যাব। আমি ছোটখাটো একটা প্ল্যান করে ফেললাম। তা শুনে খালার মুখ একটু উজ্জ্বল হলো আর বলল, আচ্ছা তাইলে আমি তোমার আঙ্কেলকে বলে দেখি কি বলে। প্রায় সপ্তাহ খানেক পর মা আমাকে ফোন দিয়ে বলল, সুবর্ণাকে ফোন দিস তো, ওর জানি কি কথা আছে। আমি অফিসের পর খালাকে ফোন দিলে খালা জিজ্ঞেস করল, ভিসা প্রসেস করতে কত লাগে, কতদিন সময় লাগে, কি কি করতে হবে। সব তথ্য শুনে বলল, তাইলে কত খরচ হইতে পারে। আমি বললাম, প্লেন ফেয়ার আর ভিসা প্রসেস করতে 50,000-এর মতো, এছাড়া আর $500 মতো নিয়ে নিয়েন, শপিং টপিং সহ হয়ে যাবে। আর থাকার সমস্যা হবে না, আমার অ্যাপার্টমেন্ট তো আছে। তখন বললেন, তোমার আঙ্কেলকে একটা ফোন দাও তো। আঙ্কেলকে ফোন দেওয়ার পর তো রাজ্যের সব প্রশ্ন শুরু করলেন, কই যাবে, কই থাকবে, কি কি করবে, কোনো সমস্যা হবে নাকি। কারণ রোহিঙ্গা নিয়ে বাংলাদেশ মায়ানমার এর মাঝে বেশ ঝামেলা চলছে, তা তো সবাই জানেন। প্রায় আধা ঘন্টা বকবক করার পর ভিসা কারা প্রসেস করে তার কন্টাক্ট চাইলেন। আমি আমাদের অফিসে যে এজেন্ট আছে তার নাম্বার আর ঠিকানা দিয়ে দিলাম। আমি চলে এলাম মার্চের 17 তারিখে। অনেক নাটকীয়তার মধ্যে ভিসা ও টিকিট হলো। আমার ছোট ভাই তার পরীক্ষার কারণে আসতে পারবে না। এই সময় টিকিটের অনেক ক্রাইসি থাকে, তাই টিকিট কাটা হলো 10 তারিখ আসা আর 22 তারিখ বাংলাদেশ ফিরে যাওয়া। আমার কলিগদের জিজ্ঞেস করলাম কার কি প্ল্যান, কিন্তু এবার কেউই ম্যান্ডালে যাচ্ছে না। সবাই নাকি নিজের গ্রামের বাড়ি যাবে। কি আর করা, অগত্য তাদের সাহায্য নিয়ে আমি বাসের টিকিট আর হোটেল বুক করে রাখলাম। আমাদের প্ল্যান হলো 9 তারিখ খালা ও তুহিন ইয়াঙ্গুন আসবে, 11 তারিখ রাতে আমরা ম্যান্ডালে এর উদ্দেশ্যে রওনা হব। 14-15 রাত আমরা ম্যান্ডালেতে থাকব। 15 তারিখ দুপুরের পর আমরা বাগান এর জন্য রওনা হব, এটাও মায়ানমারের একটা স্টেট। 15-16 রাত থেকে 17 তারিখ রাতে রওনা দিয়ে 18 তারিখ ইয়াঙ্গুন পৌঁছাব। তারপর 22 তারিখ তুহিন মালয়েশিয়া চলে যাবে আর খালা বাংলাদেশ। সব ঠিক। এর মধ্যে তুহিন ফোন দিয়ে বলল, ভাইয়া আমি তো 9 তারিখের প্লেনের টিকিট পাচ্ছি না। 12 তারিখের আছে ইয়াঙ্গুন হয়ে সরাসরি ম্যান্ডালেতে, আর আমি 22 তারিখ পর্যন্ত থাকতে পারবো না। আমাকে 17 তারিখে ফিরে আসতে হবে, আমার একটা অ্যাসাইনমেন্ট আছে। আমি জিজ্ঞেস করি, খালা কি বলছে? মা আর কি বলবে, বলল এটাই করতে। 9 তারিখ বুধবার সকাল থেকে শুরু হলো আঙ্কেলের ফোন। এই এয়ারপোর্টে ঢুকছে, বিমানে উঠবে, আমি যেন আগে গিয়ে এয়ারপোর্টে থাকি। বন্ধের আগের কাজ নিয়ে আমি এমনিতেই ব্যস্ত, তাই এয়ারপোর্টে যাইতে পারলাম না। আমি আমার কোম্পানির ড্রাইভারকে বাসার চাবি দিয়ে পাঠাইলাম, সাথে একটা সিম দিয়ে দিলাম ইন্টারনেট সহ। ড্রাইভারকে খালার একটা ছবি দিয়ে বললাম, একে এয়ারপোর্ট থেকে আমার বাসায় দিয়ে আসবা। সে ছবি দেখে ভাঙা ভাঙা ইংরেজিতে বলে, তোমার বউ তো খুব সুন্দর। আমিও ভাঙা ভাঙা মায়ানমার ভাষায় ঝাড়ি দিয়ে বলি, ফাইজলামি কম কর, এটা আমার বউ না, আমার খালা। বেটা বলে, কিন্তু এ তো দেখতে হেব্বি সুন্দর। আমি এমনিতেই একটা কাজ নিয়ে ঝামেলায় ছিলাম, তার বক বক এ আরো মেজাজ খারাপ হয়ে গেল। আমি আরো রেগে গিয়ে বললাম, তুই যাবি না, আমি অন্য কাউকে পাঠাবো। ফ্লাইট 2টায় নামে খালার বের হয়ে ড্রাইভারকে পেতে তেমন কষ্ট হয় নাই। গাড়িতে উঠেই আমাকে ফোন করেন। আমি ক্ষমা চেয়ে বললাম, খালা আপনি ওর সাথে বাসায় যান, আমি আসতেছি একটু পরেই। একটু পরে তো দূরের কথা, আমার কাজ শেষ হইতে হইতে 6টা বেজে গেল। অফিস থেকে আমার বাসা হেঁটে যেতে 15 মিনিট লাগে।
আমি একটা রেসিডেন্সিয়াল এলাকায় একটা কন্ডোতে 700 স্কয়ার ফিট এর স্টুডিও অ্যাপার্টমেন্ট এ ভাড়া থাকি। অ্যাপার্টমেন্টটা অনেক সুন্দর, কিন্তু সমস্যা হলো প্রাইভেসি নেই, মানে একটা রুম আর বাথরুম। যেহেতু আমি একা থাকি তাই সমস্যা নেই, কিন্তু খালা কি করে থাকবে? আমি বাসায় গিয়ে দরজায় কড়া নাড়তেই খালা দরজা খুললেন। তিনি একটা সাদা সালোয়ার কামিজ পরা মাত্র ঘুম থেকে উঠলেন। হয়তো কি সুন্দর যে দেখাচ্ছে তাকে ধুলু ধুলু চোখে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সাথে সাথে আমার ড্রাইভারের কথা মনে পড়ে গেল। বেটা বলতেছিল আমার বউ নাকি অনেক সুন্দর। ইস, উনি যদি সত্যি আমার বউ হতো। খালার কথায় আমার সম্বিত ফিরে এলো। আমাকে বলল, কি হলো, দরজায় দাঁড়িয়ে থাকবে নাকি? আমি সালাম দিয়ে হাসি মুখে বললাম, কেমন আছেন খালা? ভালো, তুমি তো ব্যস্ত বাবু, এয়ারপোর্ট ও আসতে পারলে না। আমি একটু অপরাধ সূচক হাসি দিয়ে বললাম, প্রায় 1 সপ্তাহ বন্ধ। বাংলাদেশের অফিসে অনেকগুলো রিপোর্ট পাঠাতে হবে, অন্যদেরকে কাজ বুঝিয়ে দিতে হচ্ছে। সব শেষ না করলে এই ছুটির মধ্যে ঝামেলা করবে, তাই চেষ্টা করছি এই সময়ের মধ্যে শেষ করতে। আর তো একদিন আছে অফিসের, যেহেতু অনেকেই নিজের গ্রামের বাড়িতে যাবে তাই অফিস শুক্রবারে ছুটি ঘোষণা করেছে। আমি কাঁধের ব্যাগ নামিয়ে রাখতে রাখতে খালা বললেন তার চরম ক্ষুধা লাগছে। আমি বললাম, হায় হায়, আপনি কিছুই খান নাই? ফ্রিজে তো খাবার ছিল, গরম করে খেয়ে নিতেন। খালা মুখ ভেঙচে বলল, কি নাকি রাখছো তার নাই ঠিক, গরু ভেবে শুকর খেয়ে বসে থাক। তারপর আমি বললাম, আচ্ছা চলেন বাইরে কোথাও খাই। 7টায় বের হলাম বাসার গলি থেকে। বের হয়ে প্রধান সড়ক ধরে কিছু দূর হাঁটলেই একটা রেস্টুরেন্ট আছে। এদের রান্নাটা বেশ ভালো, ভারতীয় স্টাইলে কিছু আইটেম পাওয়া যায়। খালা অবশ্য খুব বেশি পছন্দ করেছেন বলে মনে হয় না, অর্ধেক কোনো রকম খেয়ে রেখে দিলেন। তারপর জিজ্ঞেস করলেন, এই যে গ্লাসে করে খাচ্ছে এগুলো বিয়ার না? বিয়ার কত করে? আমি বললাম, হ্যাঁ বিয়ার, এখানে অনেক সস্তা। আমি খাব এখন? না, কিনে নাও, বাসায় খাব। আমি কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছি দেখে ধমক দিলেন, এভাবে তাকানোর কি হলো? নাও। আমি 2টা 500 ml এর বোতল দিতে বললাম। তারপর বিল চুকিয়ে জিজ্ঞেস করলাম, কোথাও যাবেন আর? না, অনেক গরম লাগছে, একটু পর অস্বস্তি লাগা শুরু হবে। চল বাসায় যাই। তারপর ধীর পায়ে হেঁটে হেঁটে বাসার দিকে এগোলাম। বাসার লিফট এ উঠে খালা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমার কেমন যেন ইতস্তত লাগছে। আমি খালার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কিছু বলবেন? খালা না বোধক মাথা নাড়লেন। বাসায় ঢুকার আগেই খালার মোবাইল বেজে উঠল। আঙ্কেলের ফোন। রুমে ঢুকে এসি ছেড়ে ওড়না ছুঁড়ে ফেলে বিছানায় চিত হয়ে শুয়ে পড়লেন। সেই সময় তার যে একটা দুলুনি দিল, কি আর বলবো। আমি বাথরুমে গেলাম। অফিস থেকে এসে ফ্রেশ হই নাই, তাই সরাসরি গোসল করে ঘরের জামা কাপড় পরে নিলাম। খালার কথা বলা শেষ, একটু পর মা ফোন দিল। তিনি তো আমার বাসার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেয়া শুরু করলেন। ফ্রিজের পাশে রাখা বোতল দিকে ইশারায় বললেন, বলে দিব? আমি 2 হাত জোর করে বললাম না। তিনি অন্যদিকে টপিক নিয়ে গেলেন, আরও রাজ্যের কথা বললেন। তারপর আরও কয়েকজনকে ফোন করলেন। এই করতে করতে রাত 11টা বাজালেন। আমার বাসায় কোনো টিভি নেই, তাই খালার করার মতো কিছু নেই। এটা যেহেতু স্টুডিও অ্যাপার্টমেন্ট,